2019-20 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আজকের আলোচ্য বিষয় তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, হিসাব বিজ্ঞানের তৃতীয় অ্যাসাইনমেন্ট যেটি। আজকের এই ক্লাসটি পরিচালনা করছি আমি আবু আহমদ আইবুল আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, রংপুর সরকারি সিটি কলেজ। আজকের আলোচ্য বিষয় তোমাদের যেটি বললাম যে তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 253। 2021 সালে যারা তোমরা পরীক্ষার্থী তাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এটি তোমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে আছে। এই বিষয়ের উপর অনেক ক্লাস তোমাদের ইতিমধ্যে নেওয়া হয়েছে। তোমরা যখন ক্লাসে ছিলা তখন এর উপর অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি, এবং অনলাইনেও বেশ কিছু ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই বিষয়ের উপর। তোমরা দেখো, এতে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করতে সুবিধা হবে। এবার দেখি অ্যাসাইনমেন্টের যেটি দেওয়া আছে অ্যাসাইনমেন্টটি সেটি কি। তোমাদের অঙ্কটি দেখি একটু। 2021 সালে 30 জুন তারিখে সবুজ ট্রেডার্সের নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিল পরিলক্ষিত হয়। নিম্নে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হলো। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ 60,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা দুইটি ইস্যুকৃত চেকের মধ্যে দ্বিতীয় চেকটি 30 জুনের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। 10,000 টাকা ও 90,000 টাকা দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। 30 জুনের মধ্যে প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। এরপরে ছিল 5 নম্বর সমন্বয় ছিল প্রদেয় হিসাবে 10,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্ত 2,000 টাকার একখানি চেক নগদান বইতে ভুলে দুবার ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ ডেবিট না হয়ে দুবার ক্রেডিট করেছে, অথচ ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট করা হয়েছে। এবং সর্বশেষ ছিল ব্যাংক জমাতিরিক্তের সুদ 5,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। এই ছিল তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি। নির্দেশনায় দেওয়া ছিল এখানে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য বর্ণনা করো। ব্যাংক সমন্বয় বিবরণী কেন তৈরি করা হয় সেটি বর্ণনা করতে বলেছে। নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ, নগদান বই এবং এই ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত কেন গরমিল হয় সেই কারণটি লিখতে বলেছে। সহায়ক তথ্য যে অঙ্কটি তোমাদের দেওয়া আছে সেই অঙ্কের ভিত্তিতে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেন সমূহের দাখিলা প্রস্তুত করো। দাখিলা প্রস্তুত মানে জাবেদা প্রস্তুত করতে হবে, অর্থাৎ জাবেদা করতে হবে যে লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি সেগুলোর। এবং সর্বশেষ ছিল সহায়ক তথ্যের ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। সহায়ক তথ্যের ভিত্তিতে এখানে কোন পদ্ধতিতে করতে হবে সে ব্যাপারে কোনো কিছু বলা নাই যে এটি কোন পদ্ধতিতে করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রচলিত যে পদ্ধতি আছে সেটিতেই ব্যাংক সমন্বয় বিবরণীটি তৈরি করব। আচ্ছা, এবার এই ব্যাংক সমন্বয় বিবরণীর এই সমস্ত নির্দেশনা মোতাবেক কাজ করার আগে আমরা একটু দেখে নিই ব্যাংক সমন্বয় বিবরণীটা কী। একজন আমানতকারী, তোমরা জানো যে ব্যাংকে হিসাব রাখে যে তাকে বলা হয় গ্রাহক বা আমানতকারী। একজন আমানতকারী যখন তার লেনদেনগুলো ব্যাংকের একটা হিসাব খোলে, তো তার ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো ব্যাংক তার বইতে ব্যাংকের মধ্যে রক্ষিত থাকে। আর তিনি নিজেও বাড়িতে একটি বা তার অফিস কক্ষে একটি হিসাব রাখেন যেটিকে বলা হয় নগদান বই। এই নগদান বইতে তোমরা জানো দুঘরা নগদান বই যেগুলো, সেগুলো তো নগদের ঘর এবং ব্যাংকের ঘর আলাদা থাকে, অর্থাৎ ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোই নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে এই ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো যেগুলো তিনি তার অফিসে তার বাড়িতে লিপিবদ্ধ করেন সেগুলো হচ্ছে নগদান বই এবং নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। আর ব্যাংক কী করেন, তার ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো তিনি ব্যাংকের মধ্যে যে চেক দিয়েছেন বা চেক উঠিয়েছেন, টাকা উঠিয়েছেন বা অন্য কারো কাছ থেকে টাকা আদায় করেছেন, এই ধরনের লেনদেনগুলো সেই ব্যাংকের ভিতরেই তারা হিসাবটাই রাখে, যেটাকে বলা হয় ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট। কিন্তু একটি নির্দিষ্ট দিনের শেষে সাধারণত এই দুইটা বিবরণী, অর্থাৎ নগদান বইয়ের যে নগদের জের বা ব্যাংকের জের, অর্থাৎ আমরা যেটাকে উদ্বৃত্ত বলি, ব্যালেন্স সিডি বলি, এই উদ্বৃত্ত এবং ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত, এই দুটো মিলে যাওয়ার কথা।
কিন্তু বিভিন্ন কারণে এটি অযথা কারণ না, বিভিন্ন বিশেষ কারণে বা মানে ন্যায্য কারণেই অনেক সময় এটি মেলে না। তা এখন এই দুটো বিবরণী যদি না মিলে, দেখা গেলো ব্যাংকে টাকা আছে, একটি নির্দিষ্ট সময় শেষে দেখা গেলো ব্যাংকে টাকা আছে আমার 1 লক্ষ টাকা, আবার আমার নগদান বইতে আমি হিসাব চেক করে দেখতেছি আমার টাকা আছে 1,20,000 টাকা। তাহলে একটি ব্যাংক এবং গ্রাহকের মধ্যে একটি ভুল বোঝাবুঝি তৈরি হবে। আমি বাড়িতে যে হিসাব করলাম সেখানে দেখছি যে আমার আছে 1,20,000 টাকা, আর ব্যাংকের কাছে গিয়ে শুনি আমার টাকা আছে 1 লক্ষ টাকা। তাহলে আসলে কোনটি ঠিক, কোথায় ভুল আছে কি না, বা কোনোখানে আমাদের কি কারণ এটি হলো সেটি জানার দরকার আছে। এই জানার জন্য কোনো নির্দিষ্ট দিনে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের কারণ বিশ্লেষণপূর্বক যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। কোন কোন কারণে আমাদের এই দুইটা ব্যালেন্স বা দুইটা উদ্বৃত্তের মধ্যে অমিল রয়েছে বা গড়মিল রয়েছে, সেই কারণগুলো উল্লেখপূর্বক বিশ্লেষণপূর্বক যে বিবরণী তৈরি করা হয় সেটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। অর্থাৎ কী কারণে আমার এই টাকাটা কম বেশি হয়েছে। এটি তোমাদের চাইনি, জাস্ট আমি তোমাদেরকে ধারণা দিলাম। অনেকদিন পর হয়তো তোমরা দেখছো এটি, এই ক্লাসটি আমার দেখছো, ফার্স্ট ইয়ারে করেছিলাম। এবার আমাদের যে প্রথম নির্দেশনা ছিল যে এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য, কী উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের প্রথম উদ্দেশ্য হচ্ছে সঠিক উদ্বৃত্ত নির্ণয়। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হলে নগদান বই এবং ব্যাংক বিবরণী অনুসারে নির্ণীত ব্যাংক উদ্বৃত্তের সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। যদি দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় তাহলে এই দুইটা, অর্থাৎ নগদান বইয়ের জের এবং ব্যাংক হিসাবের জের দুটি সঠিক পরিমাণ দেখাবে, অর্থাৎ সঠিক জেরটি নির্ণীত হবে। 2 নম্বরে গড়মিলের কারণ নির্ণয়। কী কারণে গড়মিল হয় সেটি এই ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে জানা যায়। ভুল ত্রুটি উদ্ঘাটন ও সংশোধন। অনেক সময় দেখা গেলে নগদান বই তৈরি করতে ভুল ত্রুটি হয়ে যায়। আবার ব্যাংকও অনেক সময়, ব্যাংকের যে কর্মচারীরা থাকে তারাও আবার তোমার হিসাব লিখতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে। তাহলে এই বিবরণী তৈরি করলে এই ভুল ত্রুটিগুলো উদ্ঘাটিত হয় যে ব্যাংক ভুল করেছে নাকি আমরা ভুল করেছি। তাহলে যদি যারা ভুল করব তাহলে সেটা উদ্ঘাটন হয় এবং তার সংশোধন করার ব্যবস্থা গ্রহণ করা যায়। তোমরা জানো চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে গেলে সেখানে চলতি সম্পদে আছে ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাব যদি আমি সেখানে চূড়ান্ত হিসাবে বসাই তাহলে আমি কোন জেরটি বসাবো, আমি ব্যাংকের জেরটি বসাবো নাকি আমি নগদের জেরটি বসাবো। তাহলে আমার একটি সঠিক জেরের দরকার। এই সঠিক জের আমার নির্ণয় করতে গেলে, সঠিক জের নির্ণয় করে চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে গেলে অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হলে আমি সঠিক জের পাবো এবং চা দিয়ে আমি অতি সহজেই চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে পারবো। নিরীক্ষা কাজে সহায়তা। একজন এক্সটার্নাল নিরীক্ষক, যাকে আমরা নিরীক্ষক বলি বা অডিটর বলি, তিনি যখনই কোনো ফার্ম নিরীক্ষা করতে আসবেন তিনি আগে বলবেন যে তোমার নগদের ব্যালেন্স কত, তোমার ব্যাংকের ব্যালেন্স কত নগদান বই অনুযায়ী, এবং তোমার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স কত এটি দাও। তার সাথে সাথেই সে বলবে যে এবার ব্যাংক সমন্বয় বিবরণী একটি তৈরি করুন বা ব্যাংক সমন্বয় বিবরণীটি দেন। মানে কী কারণে আমাদের এই ব্যালেন্স দুটি, আমি একটু আগেই বলছিলাম যে দুটি ব্যালেন্স মেলে না, এই দুটি ব্যালেন্স গড়মিল থেকেই যায়। কী কারণে গড়মিল হয়েছে সেই কারণ জানার জন্য নিরীক্ষকরা সেটি চায়। এবং এই ব্যাংক সমন্বয় বিবরণী যদি থাকে এবং যদি এটার মাধ্যমে সংশোধিত জেরটি পাওয়া যায় তাহলে এটি নিরীক্ষা কার্য সম্পাদনে খুব সহজ হয় আর কি। গ্রহণযোগ্যতা। এই ব্যাংক সমন্বয় বিবরণী সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষের নিকট অত্যন্ত গ্রহণযোগ্য। বিশেষ করে আয়কর কর্তৃপক্ষ আয়কর রিটার্ন জমা দেওয়ার সাথে অনেক সময় ব্যাংক সমন্বয় বিবরণী চায় তারা। এবং আয়কর বিবরণীর সঙ্গে তোমরা জানো কিছু কাগজপত্র আয়কর রিটার্নের সঙ্গে জমা দিতে হয়, সেইটার সঙ্গে ব্যাংক সমন্বয় বিবরণীও অনেক সময় চায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই চায়। আমি জানি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রিটার্নের সঙ্গে এই ব্যাংক সমন্বয় বিবরণী চায়, কারণ সেখানে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হয় এবং ক্যাশ বুকের ব্যালেন্স এবং ব্যাংক স্টেটমেন্ট যখন মিলে না তখন তারা এই ব্যাংক সমন্বয় বিবরণীটা দেখেন এবং সরকারের অন্যান্য কর্তৃপক্ষও চায়। নগদ অর্থের স্বচ্ছতা। এই বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিত হয়। তোমরা বুঝতেই পারতেছো যে এই বিবরণী তৈরি করতে গেলে কোথায় কম বেশি হয়েছে, কী কারণে টাকাটা গড়মিল হয়েছে সেগুলো জানা যায় এবং সঠিক ব্যালেন্স নির্ণয় হয়। কে ভুল করেছে সেটি ধরা পড়ে এবং সেই ভুলটি সংশোধন করা যায় এবং কোনো
জালিয়াতি বা জুয়া চুরি হয়েছিল না সেগুলো ধরা পড়ে, ফলে নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিত হয়। এরপরে তোমাদের রুব্রিক্সের খতে বলেছে যে নগদান বহির ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণ কি কি কারণে নগদান বহির উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিল হয় সেটা একটু দেখি। প্রথমেই দেখো, ইস্যুকৃত চেক প্রাপক ব্যাংকে উপস্থাপন না করায়। অর্থাৎ একজনকে আমি চেক দিলাম, ধরা হোক যে জনাব রহিমকে আমি একটি 50,000 টাকার চেক দিলাম। এখন রহিম সাহেব যদি চেকটি ব্যাংকে জমা না দেয়, দেখা গেল যে এটি একটি ডাচ বাংলা ব্যাংকের চেক, উনি যদি ডাচ বাংলা অ্যাকাউন্টে টাকা চেকটি জমা না দেয় তাহলে তো উনি টাকা পাবেন না। উনি চেকটি নিয়ে দেখা গেল তার বাসায় চলে গেছেন। তো চেক ইস্যু না করার, উপস্থাপন না করার কারণে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটি ব্যাংক কাটতে পারেনি, ব্যাংক টাকাটি মাইনাস করেনি। কিন্তু আমি যখন তাকে চেক দিয়েছি সাথে সাথেই কিন্তু আমি নগদান বইতে আমার নগদান বইয়ের ব্যাংক কলাম থেকে আমি কিন্তু ক্রেডিট করে দিয়েছি, অর্থাৎ আমার ব্যাংক ব্যালেন্স আমি কমিয়ে দিয়েছি। কিন্তু ব্যাংক থেকে তিনি চেক জমা না দেওয়ার কারণে ব্যাংকে টাকা কমেনি। চেক বা বিলের টাকা আদায় না হওয়া, এটির কারণেও গড়মিল হয়। দেখা গেল যে আমি টাকা আদায় করার জন্য একটি চেক কারো কাছে পাই, টাকা সেই টাকা আদায় করার জন্য একটি চেক আমি দিয়েছি যে অমুকের চেক, এটি আপনারা আমাকে জমা করেন আমার অ্যাকাউন্টে। কিন্তু যে ব্যক্তির চেক, যিনি আমাকে চেকটি দিয়েছেন, তার অ্যাকাউন্ট থেকে টাকাটা আসতে কিছু সময় লাগে, সেই কারণে ব্যাংক সঠিক সময়ে সেটি আদায় করতে না পারার কারণেও এই গড়মিলটি হয়ে যায়। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, অনেক সময় দেনাদার যাদের কাছে আমরা টাকা পাই বা প্রাপ্য হিসাব তাদের কাছে টাকা পাই, তারা সরাসরি আমাদের ব্যাংকে জমা দিয়ে দেয়। যেই তথ্যটা আমাদের না থাকার কারণে আমাদের নগদান বইতে আমরা এটা ডেবিট করতে পারি না, ফলে আমাদের গড়মিল রয়েছে। ব্যবসায়ীর পক্ষে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল ও দেনা পরিশোধ, আমাদের গ্রাহকের পক্ষে বা আমানতকারীর পক্ষে বা ব্যবসায়ীর পক্ষে অনেক সময় ব্যাংকও কী করে, যারা যারা টাকা পায় ওই গ্রাহকের পক্ষে তাদের প্রদেয় বিল দেনা পরিশোধ ব্যাংক করে দেয়। অনেক সময় যদি আগে থেকে অর্ডার দেওয়া থাকে, ব্যাংকে যদি বলা থাকে, ব্যাংক অনেক সময় বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলোও কিন্তু টেলিফোন বিল, এগুলোও ব্যাংক দিয়ে দেয় সরাসরি। যে তথ্যটা না থাকার কারণে হয়তোবা গ্রাহক এই হিসাবটি লিখতে পারে না তার নগদান বইতে। ব্যাংক কর্তৃক সরাসরি টাকা আদায়, যে ব্যাংক অনেক সময় তার দেনাদারদের কাছ থেকে, যেটি এটি এখানে বলা হয়েছে সেটি আবার বলা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, বিভিন্ন ব্যক্তি যাদের কাছ থেকে টাকা পাওয়া যায় তার কাছ থেকেও ব্যাংক সরাসরি টাকা আদায় করা হয়। বিশেষ করে এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এলসির মাধ্যমে যেখানে টাকা পাওয়া যায় আর কি, এলসির মাধ্যমে ব্যবসা হয়, সেই এলসির টাকাগুলো ব্যাংক সরাসরি আদায় করে, নগদে আদায় হয় না। তো এই তথ্যটি অনেক সময়, ম্যাক্সিমাম সময় গ্রাহক জানেই না যে ব্যাংক হয়তো সেই টাকাটি সরাসরি আদায় করেছে। ব্যাংকে বাট্টাকৃত বিলের প্রত্যাখ্যান, বাট্টাকৃত বিল যদি বাট্টা করা হয় এবং সেই বিলটি প্রত্যাখ্যাত হয়, সেটিও কারণেও, যে আমি বাট্টা করে টাকা নিয়েছি কিন্তু পরবর্তীতে বিলটি প্রত্যাখ্যান হয়েছে, এ কারণে গড়মিল হয়। স্বীকৃত বিলের অমর্যাদা, যদি কোনো স্বীকৃত বিল, প্রাপ্য বিল থাকে, বা আমরা যদি কাউকে বিল দিয়ে থাকি, প্রদেয় বিল যেটাকে বলবো, সেই বিল যদি অমর্যাদা করি আমরা নিজেরাই, তাহলে সেক্ষেত্রেও এই গড়মিল হবে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক যদি কোনো সুদ মঞ্জুর করে সেই তথ্যটা, ব্যাংকে বাট্টাকৃত বিলের প্রত্যাখ্যান, স্বীকৃত বিলের অমর্যাদা, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক অনেক সময় সুদ মঞ্জুর করে এবং এই সুদের তথ্যটা না জানার কারণে নগদান বইতে লেখা হয় না, ব্যাংকের হিসাবে লেখা থাকে সুদ। ব্যাংক চার্জ ও অন্যান্য খরচ, এটিও একই রকম। ব্যাংক যদি কোনো চার্জ ধার্য করে বা ব্যাংক কোনো খরচ নেয়, তাহলে সেটিও গ্রাহক এই তথ্যটি না জানার কারণে ব্যাংকের নগদান বইতে লিখতে পারে না। এ কারণে দুইটি হিসাবের মধ্যে গড়মিল, উদ্বৃত্তের মধ্যে গড়মিল দেখা যায়। ব্যাংক বিবরণীতে ভুল, যদি অনেক সময় ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক বিবরণীতে ভুল করে বা কোনো চার্জ বেশি কাটে বা কম কাটে, তাহলে সে কারণেও এই দুটি হিসাবের মধ্যে ভুল দেখা যায়। নগদান বইয়ের ভুল, অনেক সময় গ্রাহক নিজেই নগদান বই প্রস্তুতের সময় ভুল করে, এই নগদান বইয়ের ভুল করার কারণেও তার উদ্বৃত্ত এবং ব্যাংকের উদ্বৃত্তের মধ্যে গড়মিল দেখা যায়। এইগুলো কারণেই সাধারণত এই দুটি হিসাবের মধ্যে অমিল দেখা যায়। এবার আসি তোমাদের 3 নম্বর, অর্থাৎ গতে বলা আছে যে, নির্দেশনাটি একটু দেখে আসি।
নির্দেশনার গতে দেখো তোমরা, সহায়ক তথ্যের ভিত্তিতে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেন সমূহের দাখিলা প্রস্তুত করো। অর্থাৎ যে সমস্ত লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই সেগুলো জাবেদা করতে বলছে, তা আমরা সেগুলো জাবেদা করব। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল যে লভ্যাংশ সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে তার জাবেদা হবে, এবং তোমরা প্রথমে শিরোনাম দিবে সবুজ ট্রেডার্স জাবেদা, তারিখ দিবে 2021 সালে 30শে জুন। তোমরা পাশে যে নম্বরগুলো আছে সেগুলো কিন্তু তারিখ না, সেগুলো হচ্ছে নম্বর। সেগুলো যদি কেউ মনে করো দিতে চাও সেখানে সেগুলো দিতে পারবে হিসাব শিরোনামের ভিতরে, না দিলেই ভালো। ওই নাম্বারগুলো দিতে পারো, নাও দিতে পারো, ওইগুলোর কোনো বাধ্যতামূলক নয়, না দেওয়াটাই ভালো। ব্যাংক হিসাব, যেহেতু আমেরিকান পদ্ধতিতে করেছি আমি, হিসাব লিখিনি, হিসাব শব্দটি লিখিনি, ব্যাংক হিসাব ডেবিটও লিখিনি। এখানে তোমরা টাকার পরিমাণটা দিয়ে দিবে, আমি দেইনি, যেহেতু এটি তোমাদের প্রশ্ন, সেহেতু সরাসরি উত্তর করে দেওয়া আমার ঠিক হবে না, এই জন্য ব্যাংক হিসাব তোমরা পরিমাণটি দিয়ে দিবে, লভ্যাংশ আয় ক্রেডিট করবে। প্রদেয় হিসাব, এর পরেরটি ছিল ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবকে পরিশোধ করে দেওয়া হয়েছে, যেটি নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, তাহলে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট। যেহেতু এখন আমরা ব্যাখ্যা দিব, ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় হিসাব লিপিবদ্ধ করা হলো। এরপরে পরেরটি ছিল 6 নম্বরে, তোমাদের প্রশ্নের 6 নম্বরে ছিল প্রাপ্য হিসাবের নিকট থেকে 2000 টাকা পাওয়া গেছে, কিন্তু সেই হিসাবটি ক্রেডিট করা হয়েছে, দুবার ক্রেডিট করা হয়েছে। একটা মনে রাখো তোমরা যে প্রাপ্য হিসাবের নিকট থেকে কোনো টাকা পাওয়া গেলে সেটি ব্যাংক নগদান বইয়ের ডেবিট হওয়ার কথা, তো নগদান বইয়ের ডেবিট তো হয়নি, উল্টা নগদান বইয়ের ক্রেডিট দুবার করেছে। তাহলে এই ভুলটা সংশোধন করতে গেলে আমাকে এখন আবার সঠিকটি লিখতে হবে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। আমরা জানি যদি কারো কাছ থেকে টাকা পাই তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে বা নগদান হিসাব ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন কথা হলো টাকা কত লিখবো, টাকা কি 2000 টাকা লিখবো? কিন্তু আমার ক্রেডিট দিকেই তো 4000 টাকা ক্রেডিট অলরেডি, প্লাস না হয়ে মাইনাসে হয়ে গেছে 4000। তাহলে এই জন্য আমরা 3 গুণ বাড়িয়ে লিখবো, অর্থাৎ দুবার হচ্ছে ভুলটা সংশোধনের জন্য আর একবার হচ্ছে সঠিকটি লেখার জন্য। এই জন্য এটি হবে 3 দুগুণে 6000 টাকা এখানে দিব। ব্যাংক ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 6000 টাকা। সর্বশেষ ছিল ব্যাংকে সুদ মঞ্জুর করেছে, যেটি গ্রাহক না জানার কারণে লিখতে পারেনি নগদান বইতে, তাহলে এখানে হবে ব্যাংক সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ জানো তোমরা যে ব্যাংকের সুদ বা চার্জ, বিশেষ করে জমাতিরিক্ত সুদ যদি হয় তাহলে সেটি ব্যাংক থেকে তোমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এটি সুদ আয় না, এটি সুদ খরচ। সুতরাং এখানে আমাদের ব্যাখ্যা লিখব, ব্যাংক জমাতিরিক্তের সুদ খরচ লিপিবদ্ধ করা হলো। এখানে যে পরিমাণ টাকার পরিমাণটি দেওয়া আছে সেটি তোমরা লিখবে। এই হচ্ছে তোমাদের জাবেদা। এবং সর্বশেষ তোমাদের বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর শুরুতেই শিরোনাম, ব্যাংক সমন্বয় বিবরণী, তারিখ দিবে, বিবরণ বিস্তারিত পরিমাণ টাকা। প্রথমেই দিব আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ, যেটা দেওয়া আছে তোমাদের কোশ্চেনে, সেটা এখানে বসাবে। এর সঙ্গে যোগ দিবে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটি 3 নম্বর এন্ট্রি ওনাদের, যেটি দেওয়া আছে প্রশ্নটি। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ করা হয়েছে, সেটি দিবে। ব্যাংক জমাতিরিক্তের সুদ, সেটি দিবে। এই তিনটি আইটেম দেওয়ার পর যোগ করে এই ঘরে বসবে, এবং এই প্রথম যে যোগফলটি আছে সেটির সঙ্গে এটি যোগ করবে, যোগ করে এই অ্যামাউন্টটি হবে। এখান থেকে বিয়োগ করব আমরা ইস্যুকৃত চেক ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়নি, সেটি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় এবং ভুল করে প্রাপ্য হিসাব ক্রেডিট করা হয়েছে, যেটি কিন্তু একটু আগে বললাম এটি 3 গুণ বাড়িয়ে লিখতে হবে। 2000 টাকা লিখলে হবে না, এটিকে 4000 টাকা ভুলই আছে। এই 4000 টাকা ভুলকে সঠিক করতে গেলে আমাকে আগে 4000 টাকা তো দিতেই হবে, তার সঙ্গে সঙ্গে আবার সঠিকটি লেখার জন্য আরও 2000 টাকা, মোট 6000 টাকা লিখতে হবে এখানে। তো এই 3টে অ্যামাউন্ট যোগ করে এখানে বসাবো। এবার এই অ্যামাউন্ট থেকে এইটি বিয়োগ করলেই আমরা পাবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এই নির্দেশনা মোতাবেক তোমরা এই অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।